আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রকৃতি ও প্রত্যয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এই দ্বিতীয় পর্বে আমরা যা শিখব সেটি হচ্ছে কৃৎ প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় সম্পর্কে চলো জেনে নিই। দেখো, এখানে একটি উদাহরণ দেওয়া হলো পড়ুয়া। পড়ুয়া শব্দটিকে ভাঙলে হয় পর যোগ ওয়া। তোমাদের গত পর্বে বলেছিলাম যে একটি শব্দকে ভাঙলে সামনের যে অংশ পাওয়া যায় তাকে বলা হয় প্রকৃতি এবং পরের যে অংশ পাওয়া যায় তাকে বলা হয় প্রত্যয়। এখন এই প্রকৃতির মধ্যে যদি প্রকৃতিটি তোমার ধাতু বা ক্রিয়ার মূল বোঝায় তাহলে সেটিকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রিয়াপদের যে মূল অংশ সেটাই হচ্ছে তোমার ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আর যদি সেটা নাম বুঝায় তাহলে নাম প্রকৃতি, যেটা গত পর্বে বলেছিলাম। তো এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় হবে, মনে রাখবে এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় থাকবে তাকেই বলা হয় কৃৎ প্রত্যয়। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই আমরা বলতে পারি কৃৎ প্রত্যয়। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি জিনিস মনে রাখবে, এই ক্রিয়া প্রকৃতির মধ্যে যে চিহ্নটি ব্যবহার করি সেটাকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল চিহ্ন। মনে রাখবে এই কৃৎ প্রত্যয়ের সময় এই ক্রিয়া প্রকৃতিতে অবশ্যই এই ধাতু চিহ্নটি দিতে হবে। এখন আরেকটি জিনিস মনে রাখবে যে এই প্রকৃতি এবং এই ক্রিয়া প্রকৃতি এবং কৃৎ প্রত্যয় মিলে যে শব্দটি গঠিত হয় সেটিকেই বলা হয় কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আশা করি সম্পূর্ণ ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই কৃৎ প্রত্যয় সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে তোমার বাংলা কৃৎ প্রত্যয় এবং একটি হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। আজকে আমরা এই দুটি নিয়েই আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওতে তোমরা কৃৎ প্রত্যয় নিয়ে সম্পূর্ণ একটি ধারণা পাবে। তো চলো আমরা প্রথমত বাংলা কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করি। বাংলা কৃৎ প্রত্যয় আসলে তেমন কোনো নিয়ম নাই, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা। তো দেখো, এখানে যেমন ধর যোগ অ, ধরো, এখানে কিন্তু তোমার অপ্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু ভাঙানোর কোনো নিয়ম নাই। আমরা নর্মালি বলতে পারি যে ধর যোগ অ। পরবর্তীতে দেখো কাদন, এখানে কি প্রত্যয় যুক্ত হয়েছে? কাদ যোগ অন। তারপর দেখো চিরুনি, চির যোগ অনি, তাহলে এখানে কি হয়েছে? তোমার অনি প্রত্যয় যুক্ত হয়েছে। তারপর দেখো দোলনা, দুল যোগ অনা। এখানে খেয়াল করবে তোমার এখানে কিন্তু একটি নিয়ম, মানে ছোট একটি নিয়ম আমরা যেটা গত পর্বে আলোচনা করেছিলাম, বলতে পারবে সেটা কোন নিয়ম এখানে যুক্ত হয়েছে? হ্যাঁ, এখানে অনা প্রত্যয়টি হয়েছে যে দুল যোগ অনা, কিন্তু কথা হচ্ছে বলো তো এখানে ওকারটা কি হয়ে গেল? এখানে যে ওকারটা ছিল সেটি আমরা ভাঙার সময় কি হয়ে গেছে? রসুকার হয়ে গেছে। বলতে পারবে এটা কিসের নিয়ম? এটা হচ্ছে তোমার গুণের নিয়ম। কারণ আমরা গত পর্বে শিখেছিলাম যে ওকার যদি রস্যু হয়ে যায় বা রসুকার হয়ে যায় সেটি কোন নিয়মে হয়? গুণের নিয়মে হয়। আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পেরেছ। এখন দেখো সেলাই, সেলাইকে ভাঙলে হয় শিল যোগ আই, এখানে আই প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে এগুলো সবই কিন্তু বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ। তাহলে দেখো এখানেও আরেকটি ঘটনা ঘটেছে, কি দেখবে? দেখো এখানে একার ছিল, সেটা কি হয়ে গেছে? দেখো একার জিনিসটি হয়ে গেছে তোমার রসিকার। তো এটা কোন নিয়মে বলতে পারবে? এটাও কিন্তু তোমার গুণের নিয়মে। আবার দেখো আরেকটা উদাহরণ, যে মোরগ, এই শব্দটির মধ্যে ওকার ছিল, ওকার ছিল কিন্তু সেটি হয়ে গেছে রসুকার। এটা কোন নিয়মে? এটাও কিন্তু আমাদের গুণের নিয়মে হয়েছে। এবং এখানে এই মূর যোগ অক, এখানে কিন্তু তোমার অক হচ্ছে এখানে প্রত্যয়। আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পারছো। পরবর্তীতে দেখো পড়া, পড়ার শব্দে পর যোগ আ, এখানে কিন্তু আ প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে দেখো এই অ, অন, অনি, তারপর অনা, আই, অক, আ, এগুলো সবই কিন্তু বাংলা কৃৎ প্রত্যয়। আরও কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ডুবন্ত, এখানে কিন্তু তোমার ডুব হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং অন্ত হচ্ছে এখানে বাংলা কৃৎ প্রত্যয়। তারপরে দেখো ভাজি, ভাত যোগ ই, এখানে কিন্তু ই একটি প্রত্যয়। তারপর দেখো চালানো, চাল যোগ আনু, এখানেও কিন্তু আনু একটি প্রত্যয়। তারপর দেখো শুনানি, শুন যোগ আনি, এখানেও কিন্তু আনি একটি প্রত্যয়। তারপর দেখো পূজারি, পুজ যোগ আরি। তারপর দেখো মিশাল, মিশ যোগ আল, এখানেও কিন্তু আল একটি প্রত্যয়। তারপর দেখো মরিয়া, মর যোগ ইয়া, এখানেও কিন্তু ইয়া একটি বাংলা কৃৎ প্রত্যয়। তারপর দেখো লিখিয়ে, তাহলে এটা হচ্ছে লিখ যোগ ইয়ে, এখানে কিন্তু ইয়ে এই কথাটাও কিন্তু তোমার বাংলা কৃৎ প্রত্যয়। তারপর দেখো ঝাড়ু, ঝাড় যোগ উ, এগুলো কিন্তু আমরা নর্মালি কিন্তু এগুলো প্রকৃতি প্রত্যয় করতে পারি। কোনো নিয়ম এর জন্য আমার মুখস্থ করা বা কোনো নিয়ম আমার বুঝে পড়া লাগবে না। তারপর দেখো বহতা, বহ যোগ তা, পড়ুয়া, পর যোগ ওয়া, এখানে ওয়াও কিন্তু একটি প্রত্যয়। তারপর দেখো উঠতি, উঠ যোগ তি। তারপর দেখো কান্না, কাদ যোগ না, এটা কিন্তু একটা ব্যতিক্রম। কান্না, কাদ যোগ না, রান্না, রাধ যোগ না, ইত্যাদি। তারপর দেখো পাকড়াও, পাকড় যোগ আও। তো এগুলোই হচ্ছে সব বাংলা কৃৎ প্রত্যয়। এগুলো কিন্তু তোমরা একবার দেখলেই কিন্তু পারবা।
এগুলো কিন্তু অত ওরকমভাবে নিয়ম ধরে ধরে মুখস্থ করার মতো কিছু নেই। জাস্ট একটা জিনিস মনে রাখবা যে এই গুণ এবং বৃদ্ধি, আমি বারবার বলতেছি এই জিনিসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংস্কৃত কীট প্রত্যয়। এই সংস্কৃত কীট প্রত্যয় জানার জন্য বা ভাঙার জন্য আমাদের অনেকগুলো নিয়ম মাথার মধ্যে রাখতে হবে। তো আমি তোমাদের মাত্র 10টি নিয়ম শেখাবো। এই 10টি নিয়ম তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এই সংস্কৃত কীট প্রত্যয় নিয়ে আর কোনো ঝামেলা আশা করি থাকবে না। কিন্তু বাংলা কীট প্রত্যয় কিন্তু তেমন কোনো নিয়ম নেই, শুধুমাত্র গুণ এবং বৃদ্ধি এই সম্পর্কে ধারণা থাকলেই তুমি বাংলা কীট প্রত্যয় নর্মালভাবেই তুমি ভাঙতে পারবা। কিন্তু এই সংস্কৃত কীট প্রত্যয়ের জন্য অবশ্যই তোমার নিয়মগুলো মাথার মধ্যে রাখতে হবে। তো আমরা 10টি নিয়মের মধ্যে প্রথম 1 নম্বর নিয়ম যেটি দেখব সেটি হচ্ছে কোনো শব্দ যদি অন কথাটি থাকে তাহলে সেটি অনট হয়ে যাবে। যেমন দেখো নয়ন, এই শব্দে অন, নয়নের মধ্যে কিন্তু অন কথাটা ছিল যার কারণে সেটি অনট হয়ে গেছে। আবার দেখো দর্শন, এখানেও কিন্তু অন কথাটা রয়েছে যার কারণে এই অনের কারণে হয়ে গেছে সেটা অনট। কিন্তু আরেকটি কথা দেখবে যে এখানে দর্শনের মধ্যে অর কথাটা কিন্তু লুকানো আছে, যে অর, তরের মধ্যে অর, তাহলে অর জিনিসটি দেখো আমরা প্রকৃতি প্রত্যয় করার সময় সেটি কিন্তু রিকার হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে অর থাকলে যদি সেটা রিকার হয়ে যায় তাহলে সেটা কোন নিয়ম তোমাদের মনে আছে, যেটা গত পর্বে বলেছিলাম, সেটা হচ্ছে গুণের নিয়ম। এবং এই তোমার এই গুণ এবং বৃদ্ধি আমি গত পর্বে আলোচনা করেছিলাম, অবশ্যই তোমরা কিন্তু আগের পর্বে ভিডিওটি ভালো মতো দেখবে, তাহলে আশা করি গুণ এবং বৃদ্ধি নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। তারপর দেখো ভোজন, এই ভোজন শব্দ কিন্তু অন কথাটা লুকানো আছে যার কারণে এই অনের কারণে হয়েছে অনট, এবং এই ওকার দেখবা এই ওকার হয়ে গেছে রসুকার। এটা কোন নিয়মে? এটা হয়েছে সেই গুণের নিয়মে। আশা করি এই অনের নিয়মটা তোমরা ধরতে পেরেছো। এখন আমরা নিয়ম নাম্বার 2-এ চলে যাব। দেখো নিয়ম নাম্বার 2-এ যেটি বলেছে সেটি হচ্ছে কোনো শব্দ যদি অক কথাটি থাকে তাহলে সেটি হয়ে যাবে নক। যেমন দেখো গায়ক, এখানে কিন্তু একটা অক লুকানো আছে, তো অক এর কারণে হয়ে গেছে নক। আবার দেখো লেখক, এখানেও কিন্তু অক শব্দটি লুকানো আছে, যেমন লেখ অক, অক, তাহলে অকের কারণে হয়ে গেছে নক। আর আরেকটি জিনিস এখানে দেখো যে একার, এখানে একার হয়ে গেছে রসিকার, তাহলে এটা কোন নিয়মে হয়েছে? অবশ্যই এটি গুণের নিয়মে হয়েছে। আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পারছো। তারপর দেখো পাঠক, এখানেও কিন্তু অক রয়েছে, অকের কারণে হয়েছে নক। আবার আরেকটি জিনিস এখানে খেয়াল করবে যে এখানে আকার থাকার কারণে, এই যে পাঠকে আকার ছিল কিন্তু প্রকৃতি প্রত্যয় সেটি আকারটি লোপ পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আকার যদি শব্দের মধ্যে থাকে এবং সেটা যদি তোমার লোপ পায়, মানে আকারটা যদি অ হয়ে যায় তাহলে সেটা কোন নিয়মে? সেটা হচ্ছে বৃদ্ধির নিয়মে। আশা করি তোমরা ব্যাপারটি ধরতে পারছো। তারপর দেখো আমরা এখন নিয়ম নাম্বার 3-এ চলে যাব। তাহলে দেখো নিয়ম নাম্বার 3-এ হচ্ছে কোনো শব্দ যদি তা থাকে সেটি হয়ে যাবে ত্রিচ। কোনো শব্দ যদি তা থাকে তাহলে সেটি হয়ে যাবে ত্রিচ। যেমন দেখো দাতা, দাতার শেষে দেখো তা রয়েছে, এজন্য সেটি হয়ে গিয়েছে ত্রিচ। তারপর দেখো মাতা, এখানেও কিন্তু তায়ের কারণে হয়ে গেছে ত্রিচ। আরেকটি জিনিস খেয়াল রাখবে, এই সংস্কৃত কীট প্রত্যয়ে তোমার ধাতুগুলো কিন্তু একটু অদ্ভুত টাইপের লাগবে, যেমন নি, দৃশ, ভুজ, গই, লিখ, পট, দা, ত্রিচ, মা, ত্রিচ। তো ত্রিচ হচ্ছে প্রত্যয়, তো এই যে দা, তো এখন খেয়াল রাখবে যে এই দাও কিন্তু একটা ধাতু, মাও কিন্তু একটা ধাতু। তো অনেকে যেটা মনে করে যে মা এটা কিন্তু একটা নাম প্রকৃতির মতো মনে হয়, কিন্তু না, এই মা কিন্তু এখানে একটি ধাতু হিসেবে কাজ করেছে। তো এই ক্রেতা শব্দে এই তায়ের কারণে হয়েছে ত্রিচ। আরেকটি জিনিস খেয়াল রাখবে, এখানে একারের কারণে একারটা দেখো হয়ে গেছে দীর্ঘিকার। এটা কোন নিয়মে হয়েছে? এটাও কিন্তু গুণের নিয়মে হয়েছে। এই জন্য আমি বারবার বলি যে তোমরা গুণ এবং বৃদ্ধি জিনিসটি ভালো মতো আয়ত্ত করবে। এই গুণ এবং বৃদ্ধি তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে প্রকৃতি প্রত্যয় 60% তোমার হয়ে যাবে। আর জাস্ট এই নিয়মগুলো তুমি যদি মনে রাখো তাহলে তোমার প্রকৃতি প্রত্যয় 100% একবার কমপ্লিট হয়ে যাবে। আরেকটি এই 33-এর মধ্যে আরেকটি ব্যতিক্রম একটা উদাহরণ রয়েছে, যেমন যোদ্ধা। এই যোদ্ধা শব্দটাকে বাংলা হয় যুধ যোগ ত্রিচ, বতে বাংলা বতে ব্যতিক্রম। বাংলার মধ্যে ব্যতিক্রম কিছু থাকবেই, এই ব্যতিক্রম শব্দগুলো তোমরা জাস্ট একটু মুখস্থ করে নেবে। যেমন যোদ্ধা যুধ যোগ ত্রিচ কেন হয়েছে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। তো এখন আমরা নিয়ম নাম্বার 4-এ চলে যাব। দেখো নিয়ম নাম্বার 4-এ যা নিয়ে আলোচনা করব, কোনো শব্দ যদি অন্তঃস্থীয় অ থাকে সেটি হয়ে যাবে অল। যেমন দেখো জয়, জয়কে ভাঙলো হয় জি, কারণ জি একটি ধাতু এবং অন্তঃস্থীয়র কারণে এখানে হয়েছে অল। আবার দেখো ভয়, ভয়কে ভাঙলো হয় ভি, ভকে ভাঙলো হয় ভি, আর অন্তঃস্থীয়র কারণে এখানে হয়েছে অল। আবার দেখো ক্ষয়, ক্ষয়কে ক্ষীয়কে ভাঙলো হয় ক্ষী, কারণ ক্ষী একটি ধাতু এবং অন্তঃস্থীয়র কারণে এখানে হয়েছে অল। আবার দেখো নিচয়, নিচয় শব্দকে ভাঙলে প্রথমে নিচ, এই নিচ এবং অন্তঃস্থীয়র কারণে অল।
এবং এই উদাহরণের মধ্যে এই নিয়মের মধ্যে আরেকটি ব্যতিক্রম তোমরা একটি এক্সাম্পল মনে রাখবে, সেটি হচ্ছে বধূ। বধূ মানে হচ্ছে হত্যা করা বা হনন করা, সেখান থেকে আসছে হন, আর এখানে অল কি জন্য আসছে এটা কোনো ব্যাখ্যা নাই, কারণ এটি হচ্ছে ব্যতিক্রম শব্দ। তোমরা একটু কষ্ট করে এই এক্সাম্পলটা মুখস্থ করে নিবা। পরবর্তীতে দেখো আমরা এখন আলোচনা করব নিয়ম নাম্বার 5। এই নিয়ম নাম্বার 5টি ভালো মতো তোমরা দেখবে, কারণ এই নিয়ম নাম্বার 5 থেকেই তোমার পরীক্ষার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় এসে থাকে। তো দেখো এই নিয়ম নাম্বার 5-এ যেটি বলেছে সেটি হচ্ছে কোনো শব্দে যদি রস্যু থাকে সেটি হয়ে যায় ব, কোনো শব্দে যদি ক থাকে তাহলে সেটি হয়ে যায় চ, বেশিরভাগ ক্ষেত্রে চ হয়, আর মাঝে মাঝে বর্গীয় জ হয়ে থাকে। আবার কোনো শব্দ যদি ত থাকে সেটি হয়ে যায় কয়ত। ভালো মতো এই নিয়মটি মাথার মধ্যে রাখবে। চলো আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করি। যেমন দেখো উক্ত, উক্ত এই রস্যকে ভাঙলে হয় ব, দেখো রস্যকে ভাঙলে হয় ব, এই রস্যটা হয়ে গেছে ব যেটা তোমাদের বলেছিলাম, এবং এই কত এটা কিন্তু একটা যুক্ত বর্ণ, তো এই যুক্ত বর্ণকে যদি আমরা ভাঙি তাহলে হয়ে যায় ক প্লাস ত, তো এখানে এই কটা হয়ে গেছে চ, আর এই কয়ত হয়ে এই তটা হয়ে গেছে কয়ত। আশা করি তোমরা ব্যাপারটি ধরতে পেরেছো। আবার দেখো মুক্তি, এই শব্দের ক্ষেত্রে দেখো ময় রুসুকার থাকলে কিন্তু হবে না, রস্যু যদি থাকে তাহলে সেটি ব হবে। যেটা এই যে রস্যু ছিল সেটা ব হয়েছে, কিন্তু রসুকার থাকলে কোনো কিছু হবে না, এই জন্য ময় রসুকারটা ময় রসুকারের মতোই রয়েছে। কিন্তু এই কয়ত এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় ক, ক প্লাস ত, আর এই কটা হয়ে গেছে চ, এবং এই তটা হয়ে গেছে কয়ত। আবার দেখো সিক্ত, এখানে এই কয়ত এটাকে যদি আমরা ভাঙি ক প্লাস ত, তাহলে এই কটা হয়ে গেছে দেখো চ, আর এই তটা হয়ে গেছে কয়ত। আশা করি তোমরা ধরতে পারছো। তারপর দেখো ভক্তি, এই ভক্তি, তো এখানেও দেখো ভটা কিন্তু ভয়ের মতো আছে, এবং এই কয়তকে ভাঙলে ক প্লাস ত, কিন্তু দেখো এখানে কটা চ হয় না, এই এক্সাম্পলের মধ্যে কটা হয়ে গেছে বর্গীয় জ, আর এই তটা হয়ে গেছে কয়ত। আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পারতেছো। তারপর দেখো কিছু ব্যতিক্রম এক্সাম্পল এখানে রয়েছে, এই কয়তার মধ্যে অনেকগুলো ব্যতিক্রম এক্সাম্পল রয়েছে, একটু কষ্ট করে তোমরা এই কয়েকটা ব্যতিক্রম আরও কয়েকটা আছে এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। যেমন দেখো ছিন্ন, ছিন্নর প্রকৃতি প্রত্যয় হচ্ছে ছিদ, ছিদ যোগ কয়ত, তারপর মুগ্ধ, মুখ যোগ কয়ত, যুদ্ধ, যুদ্ধ যোগ কয়ত। তারপর হচ্ছে কিন্তু যোদ্ধা আমরা গত যে 3 নম্বর নিয়মে দেখেছিলাম যে যুদ্ধ যোগ ত্রিচ। তারপর সৃষ্ট, সৃজ যোগ ত, তারপর দেখো গতি, গম যোগ তি, তারপর মতি, মন যোগতি, তারপর শান্তি, সমযোক্তি। এখানে কিন্তু একটা বৃদ্ধি নিয়ম হয়েছে, যে সহায়কার সা ছিল সেটা তালিবস্য হয়ে গেছে, আকারটা কিন্তু লোপ পেয়েছে। আবার দেখো লব্ধ, লব যোগ ত, তো এগুলো একটু তোমরা কষ্ট করে মুখস্থ করে নেবে। তারপর দেখো গীতি, গই যোগ কয়তি, তারপর সিদ্ধি, শীত যোগ তি, তারপর বুদ্ধি, বুধ যোগ কয়তি, কয়তয়ের শিকার, তারপর হচ্ছে শক্তি, সমযোক্তি। তাহলে এই কয়েকটা ব্যতিক্রম এক্সাম্পল তুমি যদি মাথার মধ্যে রাখতে পারো তাহলে এগুলো তোমার কোনো ফ্যাক্টর হবে না। আশা করি তোমরা এই জিনিসগুলো ধরতে পারতেছো। তো এই এক্সাম্পল, এই নিয়মটি 5 নম্বর নিয়মটি তোমরা ভালো মতো আয়ত্ত করবে, এবং এই ব্যতিক্রমগুলো জাস্ট কয়েকবার পড়লেই আশা করি হয়ে যাবে। এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে নিয়ম নাম্বার 6। তো চলো শুরু করা যাক নিয়ম নাম্বার 6। দেখো কোনো শব্দে যদি অন্তঃস্থীয় জ অথবা জ ফলা থাকে সেটি হয়ে যাবে ঘ্যান। দেখো কেন হচ্ছে সেটা দেখাচ্ছি, যেমন এক্সাম্পলের মাধ্যমে। যেমন কার্য, এখানে দেখো অন্তঃস্থীয় জ ছিল, অন্তঃস্থীয় জ ছিল, সেটি অন্তঃস্থীয় জটি হয়ে গেছে ঘ্যান। আরেকটি জিনিস দেখো কার্য শব্দে আর কথাটা রয়েছে আর, আর আর ব্যাপারটা হচ্ছে আর শব্দটা হয়ে গেছে দেখো কয় লিকার, তাহলে আর শব্দটা যদি লি হয় সেটা কিসের নিয়ম, সেটা হচ্ছে বৃদ্ধির নিয়ম। আবার দেখো ধার্য, এখানেও দেখো অন্তঃস্থীয় জ হয়ে গেছে তোমার ঘ্যান, এবং হয়েছে ধার, এখানেও কিন্তু একটা আর কথা রয়েছে, এই আর কথাটা হয়ে গেছে, আরটা হয়ে গেছে তোমার রি, এটাও কিসের নিয়মে, আর থেকে যদি রি হয় সেটা হচ্ছে বৃদ্ধির নিয়মে। আবার দেখো তোমার বাচ্য, এখানে দেখো তোমার এই জফলাটা হয়ে গেছে ঘ্যান, এই জফলাটা হয়ে গেছে ঘ্যান, আর এখানে দেখো তোমার আকার ছিল কিন্তু সেটা প্রকৃতি প্রত্যয় করার সময় আকারটা লোপ পেয়েছে বা ঈদ ঘটেছে, তো এখানেও দেখো তো এটা কিসের নিয়ম, আকারটা যদি সরল হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বৃদ্ধির নিয়ম। আবার দেখো ভোজ্য, ভোজ্যর মধ্যে এই জফলার কারণে জফলাটা হয়ে গেছে ঘ্যান, জফলাটা হয়ে গেছে ঘ্যান, আর হচ্ছে তোমার এই ওকার, এখানে ও ছিল ওকার ছিল কিন্তু সেটা হয়ে গেছে রস্যুকার। তো এটা কিসের নিয়মে, ওকার থেকে যদি রস্যুকার হয় তাহলে সেটি হচ্ছে গুণের নিয়মে। আশা করি 6 নম্বর নিয়মটি তোমরা ধরতে পেরেছো। এখন আমরা 7 নম্বর নিয়মে চলে যাই। দেখো 7 নম্বর নিয়ম ও আরেকটি ব্যতিক্রম যেটি জানতে হবে সেটি হচ্ছে যেমন গম্য, গম যোগ জ, তারপর লভ্য, লব যোগ জ, ভাগ্য, ভজ যোগ জ, কিন্তু এখানে কিন্তু ভাগ্যর মধ্যে তোমার আকারটা কিন্তু এখানে লোপ পেয়েছে, যার কারণে এটিকে আমরা বৃদ্ধি নিয়ম বলতে পারি। তারপর দেখো নিয়ম নাম্বার 7,
এই নিয়ম নম্বর 7 আমরা যা দেখব সেটি হচ্ছে কোনো শব্দে যদি মান কথাটি থাকে, কোনো শব্দে যদি মান কথাটি থাকে তাহলে সেটি হয়ে যাবে সানচ। যেমন দেখো বা সানচ, যেমন চলমান, এখানে দেখো চল যোগ সানচ। তারপর দেখো তোমার এই মানটা থাকার কারণে এখানে হয়ে গেছে সানচ। তারপর দেখো দীপ্যমান, তাহলে এখানে দেখো দীপ আর এই মান কথাটা থাকার কারণে হয়ে গেছে সানচ। তারপর দেখো বর্ধমান, বর্ধটা হয়ে গেছে বৃদ্ধ আর এই মানটা হয়ে গেছে সানচ। তাহলে দেখো বর্ধ, এখানেও কিন্তু অর কথাটা ছিল কিন্তু সেটি হয়ে গেছে রিকার, অর্থাৎ তোমার অর থেকে যদি রি হয় সেটি কিসের নিয়ম, সেটি হচ্ছে গুণের নিয়ম এবং এই মান থাকার কারণে হয়ে গেছে তোমার সানচ। আশা করি তোমরা ব্যাপারটি ধরতে পেরেছো। আরেকটি কথা মাথায় রাখবে যে এই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে এই মান থাকলে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে সেটা সানচ হয়, কিন্তু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে এই মান থাকলে হয় মতুব, আর কোনো শব্দ যদি বান থাকে সেটি হয়ে যায় বতুব। যেমন দেখো শক্তিমান, এখানে শক্তি যোগ মতুব, কিন্তু শক্তি কিন্তু কোনো ধাতু না, শক্তি কিন্তু কোনো ধাতু না, এজন্য তোমার কি হয়েছে এর সাথে এটা তদ্ধিত প্রত্যয় এবং নাম প্রকৃতির সাথে তোমার তদ্ধিত প্রকৃতি হয়, এই জন্য তোমার তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে মান থাকলে মতুব হয় এবং বান থাকলে বতুব হয়। আমরা তদ্ধিত প্রত্যয়ে গেলে সেটি ভালো মতো আলোচনা করব, কিন্তু তোমার কৃত প্রত্যয়ের ক্ষেত্রে মান থাকলে সানচ হয় এবং তোমার শুধু এই মান থাকলেই সানচের কথাটাই আমরা পেয়ে থাকি। এখন আমরা নিয়ম নাম্বার 8 নিয়ে আলোচনা করব। দেখো 8 নম্বর নিয়মে কি বলেছে, কোনো শব্দ যদি ক থাকে সেটি হয়ে যাবে বর্গীয় জ, কোনো শব্দ যদি ক থাকে তাহলে সেটি হয়ে যাবে চ, এবং এর সাথে একটা ঘ্যাও যুক্ত হবে। কিন্তু ঘ্যাও কেন হবে এটার কোনো ব্যাখ্যা নাই। তো দেখো যেমন ত্যাগ, এই ত্যাগ শব্দে গ ছিল সেটি হয়ে গিয়েছে বর্গীয় জ এবং এর সাথে একটি ঘ্যাও যুক্ত হয়েছে। আবার দেখো তোমার পাক, এই পাক শব্দে ক রয়েছে, এই কটা হয়ে গেছে চ, আর এই ঘ্যাও কেন যুক্ত হয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। কিন্তু আরেকটি কারণ দেখো এখানে, যে তোমার এই আকার ছিল, আকারটা হয়ে গেছে স্বরেয়, পা হয়ে গেছে প, আকার হয়ে গেছে অ, এটা কোন নিয়মে বলো তো, এটা হচ্ছে বৃদ্ধির নিয়মে। আবার দেখো তোমার কোনো শব্দে শোক, শোকের মধ্যে ক ছিল সেটি হয়ে গেছে চ, আর এখানে দেখো ওকার ছিল সেটি হয়ে গেছে রুষিকার। তো ওকার যদি রুষুকার হয়ে যায় তাহলে সেটা কোন নিয়মে, সেটা হচ্ছে গুণের নিয়মে। আচ্ছা, তো আবার দেখো যোগ, যোগ শব্দে গটা হয়ে গেছে বর্গীয় জ, কারণ আমরা জানি যে গ থাকলে সেটি হয়ে যাবে বর্গীয় জ এবং এর সাথে একটা ঘ যুক্ত হবে। তো তারপর দেখো এখানে ওকার ছিল, এই ওকারটা হয়ে গেছে রসুকার। তো এটা কোন নিয়মে, এটা হচ্ছে তোমার গুণের নিয়মে। তো আবার দেখো আরো কিছু ব্যতিক্রম, যেমন ভেদ, ভেদের মধ্যে দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এখানে কিন্তু একটা ঘাও যুক্ত হয়েছে। আর এখানে আরেকটি কথা হচ্ছে একার ছিল যেটি রসিকার হয়ে গেছে, সেটি কোন নিয়মে, সেটি হচ্ছে তোমার গুণের নিয়মে। আবার দেখো তোমার ক্রোধ, এখানেও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু একটা ঘ্যাও যুক্ত হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে এখানে ওকার ছিল সেটা রসুকার হয়ে গেছে, সেটা কোন নিয়মে, সেটা হয়েছে তোমার গুণের নিয়মে। আশা করি নিয়মটি তোমরা ধরতে পেরেছো। এখন আমরা 9 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তো দেখো 9 নম্বর নিয়মে কি বলেছে, কোনো শব্দে যদি দীর্ঘিকার থাকে সেটি হয়ে যাবে নিন অথবা ইন। যেমন দেখো গ্রাহী, গ্রাহী শব্দে দীর্ঘিকার ছিল, দীর্ঘিকার হয়ে গেছে নিন। কিন্তু এখানে দেখো আরেকটি কথা, যে আকার ছিল এখানে কিন্তু সেই আকারটা নাই, তাহলে আকারটা স্বরেও হয়ে গেছে। তো এটা কোন নিয়মে হয়েছে বলো তো, এটা হয়েছে তোমার বৃদ্ধির নিয়মে। তারপর দেখো তোমার কোনো শব্দে পাই, পাই শব্দের দীর্ঘিকার আছে, তো দীর্ঘিকারটা হয়ে গেছে নিন। তারপর দেখো তোমার কারি, কারি শব্দের দীর্ঘিকার হয়ে গেছে তোমার নিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আকার ছিল, সে আকারটা কিন্তু এখানে নাই, তাহলে আকারটা তোমার স্বরেও হয়ে গেলে সেটা কোন নিয়ম, সেটা হচ্ছে বৃদ্ধির নিয়ম। তারপর দেখো যে তোমার গামী, গামী দীর্ঘিকার থাকার কারণে তোমার নিন হয়ে গেছে, আর এখানে একটা আকার ছিল, এখানে আকার ছিল, সে আকারটা কিন্তু এখানে অ হয়ে গেছে, সেটা কোন নিয়মে, সেটা হচ্ছে সেই বৃদ্ধির নিয়মে। তারপর দেখো আরো কিছু এক্সাম্পল, যেমন শ্রমী, শ্রমিতে দীর্ঘিকার ছিল সেটা হয়ে গেছে ইন। তারপর দেখো তোমার কর্মী, কর্মীতেও দীর্ঘিকার ছিল, হ্যাঁ, তাহলে কর্মী দীর্ঘিকার যদি বাদ দিই তাহলে হয় কর্ম, এবং এই দীর্ঘিকার থাকার কারণে এটা হয়ে গেছে ইন। তারপর দেখো ভাবি, ভাবির দীর্ঘিকার, এই দীর্ঘিকার থাকার কারণে হয়েছে নিন। আর এখানে দেখো একটা আকার ছিল, এই আকারটা কিন্তু অ হয়ে গেছে, তাহলে এটা কোন নিয়মে, এটা হচ্ছে সেই বৃদ্ধির নিয়মে। আবার দেখো তোমার দ্রোহী, এখানেও এই হয় দীর্ঘিকারটা হয়ে গেছে নিন। আর এখানে দেখো ওকার, এই ওকার থাকার কারণে, ওকারটা তোমার রসুকার হওয়ার কারণে এটা কিসের নিয়ম বলো তো, এটা হয়েছে তোমার গুণের নিয়মে। আশা করি তোমরা ব্যাপারগুলা ধরতে পেরেছো। আর আরেকটি ব্যতিক্রম এক্সাম্পল এখানে মাথায় রাখবে, যেমন আত্মঘাতী,
আত্মঘাতী, আত্ম হচ্ছে এখানে একটি শব্দ, এটা কিন্তু কোনো প্রকৃতিও না প্রত্যয় না, এটা আলাদা একটি শব্দ, আত্ম একটি আলাদা শব্দ। আর এখানে ঘাতী, মনে রাখবে এই ঘাতী এই দীঘিকারের কারণে এখানে নিন হয়েছে, এই দীঘিকারের কারণে এখানে নিন হয়েছে। আর ঘাত, এখানে ঘাত মানে হচ্ছে হত্যা করা বা হনন করা, এজন্য এখানে হন কথাটি আসছে। এই ঘাত শব্দটি হচ্ছে হন, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রকৃতি বা ধাতু, আর এই দীঘিকারের কারণে এখানে হয়েছে নিন। আর আত্ম একটি আলাদা শব্দ, আর হন এখানে তোমার ক্রিয়া প্রকৃতি, আর নিন হচ্ছে এখানে প্রত্যয়। তো এই এক্সাম্পলটা একটু ভালো মতো মাথার মধ্যে রাখবে। এখন আমরা সর্বশেষ যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10 নম্বর নিয়ম। এই নিয়মে যেটি মাথার মধ্যে রাখতে হবে সেটি হচ্ছে, আসলে এটি কোনো নিয়মই না, এটা হচ্ছে জাস্ট কিছু প্রত্যয়, তুমি জাস্ট প্র্যাকটিস করলেই তুমি ধরতে পারবে। এই জন্য আসলে কোনো নিয়ম না, এগুলো হচ্ছে কিছু এক্সট্রা কিছু প্রত্যয় যেগুলো তুমি দেখলেই বুঝতে পারবা। যেমন দেখো কর্তব্য, কর্তব্যকে যদি আমরা ভাঙি ক্রি যোগ তব্য, এখানে তব্য হচ্ছে একটা প্রত্যয়, এটা কোনো নিয়ম মানা লাগে না, জাস্ট এখানে মনে রাখবে এখানে একটা গুণের নিয়ম হয়েছে যে অরের কারণে যে করের মধ্যে একটা অর রয়েছে, অরের কারণে এখানে রি হয়েছে, এটা কোন নিয়মে? গুণের নিয়মে, যেটা আমি একটু আগে থেকে আলোচনা করছিলাম। তো তারপরে দেখো একই এক্সাম্পল, যেমন দাতব্য, দা যোগ তব্য, এখানেও তব্য একটি প্রত্যয়, পঠিতব্য, পট যোগ তব্য। তো ব্যাপারটা হচ্ছে এটার জন্য কোনো নিয়ম তোমাদের না মানলেও চলবে, মানে কোনো নিয়ম এক্ষেত্রে লাগে না। তারপর দেখো করণীয়, ক্রি যোগ অনিয়, তো অনিয় এখানে একটা প্রত্যয়, আর এখানে দেখো অর কথাটা ছিল, অর কথাটা রি হয়ে গেছে, এটা কোন নিয়মে? এটা ওই যে সেই গুণের নিয়মে। আবার দেখো দর্শনীয়, এখানেও দেখো অনিয় প্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু এখানে অর কথাটা ছিল, অর কথাটা রিকার হয়ে গেছে, তাহলে অর থেকে যদি রি হয়, এই যে দর থেকে যদি দ্রি হয়, মানে অর থেকে যদি রি হয়, সেটা হচ্ছে গুণের নিয়ম। আবার দেখো তোমার রক্ষণীয়, এখানেও দেখো তোমার রক্ষযোগ অনিয় নামে একটি প্রত্যয় যুক্ত হয়েছে। আবার দেখো তোমার চল্লিশনুর মধ্যে চলযোগ ইষ্ণু, আবার দেখো ক্ষয়িষ্ণু, ক্ষয়যোগ ইষ্ণু, তারপর দেখো বর্ধিষ্ণু, বর্ধযোগ ইষ্ণু, এখানে কিন্তু সব ইষ্ণু প্রত্যয় যুক্ত হয়েছে। তো এই প্রত্যয়গুলো নির্ণয় করার জন্য কোনো নিয়ম তোমার জানা লাগে না, জাস্ট একটু প্র্যাকটিস করলে তুমি পারবে। আবার দেখো ঈশ্বর, এখানে কিন্তু ইস আলাদা এবং বরকে আলাদা করা হয়েছে, তাহলে বড় একটি এখানে প্রত্যয়। আবার দেখো ভাসর, ভাস যোগ বর, তারপর দেখো নসর, নস যোগ বর। আবার দেখো পরের হিংস্র, এটা একটু ভালো মতো খেয়াল করবেন যে হিংস্রর ক্ষেত্রে এই অনুস্বরটা হয়ে গেছে দন্তন্য, আর এই দন্তস্বটা নয়ের সাথে হাইফেন দিয়ে যুক্ত হয়েছে, এবং এই র ফলার কারণে এই রটা একটি আলাদা প্রত্যয় হিসেবে এখানে দেখানো হয়েছে। আবার দেখো নম্র, এখানেও নম আলাদা করা হয়েছে, নম হচ্ছে একটা ক্রিয়া প্রকৃতি এবং এই রটা হচ্ছে একটা প্রত্যয়। আবার দেখো তোমার ভাবুক, এখানে ভাটা ভূ হয়ে গেছে এবং বটা কিন্তু এখানে থাকবে না, হ্যাঁ বটা থাকবে না, তো থাকবে শুধু উক, অর্থাৎ উক এখানে একটি প্রত্যয়। আর এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় ভৌ যোগ উক, কিন্তু প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে ভূ যোগ উক হয়। আবার দেখো জাগরুক, জাগরুকের ক্ষেত্রে এখানে দেখো জাগরের মধ্যে কিন্তু একটা অর কথা লুকানো আছে, তো অর থাকলে রিকার হয়, যেটা আমরা গুণের নিয়মে একটু আগে পড়েছি যে অর থাকলে রিকার, তো জাগর হয়ে গেছে জাগরি, আর বাকি থাকে হচ্ছে দুগুকার, এটা কিন্তু রয়ের সাথে দুগুকার হয়েছে, তাহলে দুগুকার এবং ক, তাহলে হয় উক। আর কিন্তু সন্ধির ক্ষেত্রে সেটা জাগর যোগ উক হয়। তো আশা করি তোমরা ব্যাপারগুলা ধরতে পেরেছো। তো এই 10টি নিয়ম তোমরা যদি ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে আশা করি কৃৎপ্রত্যয় নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।